বীরভূমের বাঘ মানে দোর্দণ্ড প্রতাপ নেতা, যাকে বাঘ বলে আমরা জানতাম। সে এখন বাঘ না বিড়াল না শিয়াল, সেটা তো আপনাদেরকে ঠিক করতে হবে। অনুব্রত মণ্ডলের কথা বলছি। পুলিশ প্রশাসনকে ঢাল করে যদি বিড়াল বাঘ হয়, তাহলে পরিস্থিতি অনুযায়ী বিড়াল ছাগলও হবে। বীরভূমের বাঘ মানে দোর্দণ্ড প্রতাপ নেতা, যাকে বাঘ বলে আমরা জানতাম। দেখুন, তিনি বাঘ না বিড়াল সেগুলো নিয়ে পরে আলোচনা করব বা করা যাবে, এখনও সময় আছে অনেক। কিন্তু সেই দোর্দণ্ড প্রতাপ বাঘের সামনে যিনি বীরভূমে লড়াই করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে, এবং সেই ব্যক্তি যিনি কিনা বীরভূমে বিজেপির জেলা সভাপতি থাকাকালীন একাধিক আক্রমণের মুখে পড়েছেন, এবং সেই বীরভূম জেলা যে বীরভূমে বিরোধী শূন্য হয়ে গেছিল, গুরু বাতাসা বা বিভিন্ন ক্ষেত্রে চরম চরম ঢাক বাজবে, এইগুলোর একেবারে সম্মুখীন হয়ে তিনি বিজেপিটা করেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন বিজেপির অন্যতম মুখ এবং বীরভূমের অন্যতম মুখ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রামপুরহাটের বিধায়ক। নমস্কার। নমস্কার। নমস্কার ধ্রুববাবু, মানে আমি যখন এই বীরভূমের বাঘ ব্যাপারটা বলছিলাম, তখন আমার মনের মধ্যে হাসিও লাগছিল যে আমি কাকে বাঘ বলছি, কেন বলছি। কিন্তু আমার প্রথম যে প্রশ্নটা আপনার দিকে, আপনার তির্যক লাগতে পারে, যে আপনার কখনো মনে হয়েছে এই ভদ্রলোক বীরভূমের বাঘ বা কিছু, বা আমি অনুব্রত মণ্ডলের কথা বলছি। দেখুন, বাঘ তো বাঘই থাকবে। বাঘ খাঁচাতে থাকলেও বাঘ, বাঘ যদি বনে থাকে সেখানেও বাঘ, বাঘ যদি সাঁতার কাটে তবুও বাঘ, বাঘ বাঘই থাকে। কিন্তু এই যে যার কথা আপনি বলছেন, সে এখন বাঘ না বিড়াল না শিয়াল, সেটা তো আপনাদেরকে ঠিক করতে হবে। সরকারি শাসন ব্যবস্থাকে কাজে লাগিয়ে পুলিশ প্রশাসনকে ঢাল করে যদি বিড়াল বাঘ হয়, তাহলে পরিস্থিতি অনুযায়ী বিড়াল ছাগলও হবে। তো স্বাভাবিকভাবেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, বিড়াল ছাগল হয়ে গেছে। এখন মানুষ এদেরকে ভয় করতে শুধুমাত্র প্রশাসনিক যন্ত্র এবং পুলিশকে কাজে লাগিয়েছে। শুধু মানুষ বললে ভুল হবে না, এই পুলিশও ভয় করত। অতি সম্প্রতি পুলিশের একজন অফিসারকে কিভাবে মানে গালিগলা মা তুলে বলা এই করার পরে তারপরে পুলিশও কিছু করতে পারেনি, জামাই আদরে পুলিশ ছেড়ে দিয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম কি, পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ সিকিউরিটি দেওয়া হলো, অর্থাৎ পুলিশই সংরক্ষণ দিয়েছে যারা পুলিশকে গাল দিয়েছে তাদেরকে। সুতরাং বাঘ কেউ নয়, সাধারণ মানুষ তাদেরকে সেবা করার সুযোগ দিয়েছিল, নম্র হওয়ার বিনয়ী দেখানোর সুযোগ দিয়েছিল। তারা হতে পারেনি, তাই এই পরিস্থিতি হয়েছে। আজকে সব জায়গায় ডিম থেরাপি হয়েছে, এদের কাছে এখনও হয়নি। বীরভূমে মানুষ ভালো বলে না ধ্রুবদা, মানে আমি না বীরভূমের কথা যদি মাথায় আসে, তাহলে একেবারে স্কেচ যেটা একেবারে সাবকনসিয়াস মাইন্ড যেটা তৈরি করবে, সেটা হচ্ছে প্রথম দুর্নীতি, দ্বিতীয় চরম চরম ঢাক বাজবে অনুব্রত মণ্ডল ডেফিনেটলি, তৃতীয় একেবারে পাচারের স্বর্গরাজ্য। এই জায়গা থেকে যে ফিনান্সিয়াল সাপোর্ট তৃণমূল বা ফিনান্সিয়াল জায়গাটা তৈরি করেছিল, সেইটাকে বাজিমাত করে বীরভূমে জয়লাভ, সেইটাকে কিভাবে দেখবেন আপনি? দেখুন, বীরভূমে জয়লাভ মানুষ আগেই দিত ভারতীয় জনতা পার্টিকে। শুধুমাত্র প্রশাসনকে সামনে রেখে যেভাবে ভোট লুট করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা হয়েছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই তার বহিঃপ্রকাশ হয়নি। এইবারে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাবো, যে যারা মানুষকে ভরসা দিতে পেরেছে, ভয় আউটের বার্তা দিতে পেরেছে। তাই মানুষ ভয় আউট করে ভরসা রেখে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়েছে এবং আমাদের সরকার এসেছে। না ধ্রুবদা, এই যে আপনাদের সরকার এসেছে, আপনারা এখন ক্ষমতায় আছেন, এই বিষয়টার সঙ্গে আগের যে বিষয়টা, সেটার মধ্যে একটা বেসিক পার্থক্য ছিল, একেবারে চরম অরাজকর পরিস্থিতি এবং প্রশাসনিক সাহায্যে সেইটাকে কাটিয়ে উঠেছেন। এখন আমার যদি প্রশ্নটা এইরকম হয় যে এই গোটা পরিস্থিতিটাকে চেঞ্জ করা কিন্তু সামান্য মানে চারটিখানি কথা না, এইটাকে নিয়ে কীভাবে দেখবেন বা এইটাকে নিয়ে কীভাবে ভাবছেন? দেখুন, মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য, সেজন্য আমরা মানুষের সেবা করার জন্য আমরা বদ্ধপরিকর। মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে যে তৃণমূল যে ঔদ্ধত্য দেখিয়েছে, সেই ঔদ্ধত্যকে বিসর্জন দিয়ে বিনয়ী হওয়ার জন্য।
মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে যে তৃণমূল যে দুর্নীতি চুরি করেছে এবং প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে, সেই চুরিকে রোধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে চুরি হবে না, দুর্নীতি হবে না, মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, সেই এক পরিবেশ মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এর জন্য বদ্ধপরিকর। এর জন্য আমরা নিত্য নৈমিত্তিক প্রয়াস চালাচ্ছি নিজেদেরকে পরিচ্ছন্ন রেখে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আর সেই কাজ আমরা করবই। ধ্রুবদা, 2021 সালে চূড়ান্ত পরাজয়, এবং সেই পরাজয়টাকে বিশ্লেষণ করব না, কিন্তু আমার কাছে কথা যেটা যে 2021 সালের পর যে চূড়ান্ত দেখুন, বিপর্যয়, আপনার একটা কথা, আমি আপনার কথা কেড়ে নিয়েই বলছি, এই যে চূড়ান্ত পরাজয় কথাটা আমি মানছি না। একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দিনের পর দিন তাদের ক্ষমতাকে বৃদ্ধি করেছে, ভারতীয় জনতা পার্টিকে যখন একটা সময় মানুষ অবহেলা করতো, এটা ভারতীয় জনতা পার্টি এটা কোনো পার্টি নাকি, এটা কোনো যেমন বলা হয় না আরশোলা বা পাখি নাকি, এটা সেই রকমভাবে ভারতীয় জনতা পার্টি বা পার্টি নাকি পশ্চিমবাংলার নিরিখে আমাদের যারা অবজ্ঞা করত, সেই অবজ্ঞা করার জায়গা থেকে পশ্চিমবাংলার মানুষ, কিছু মানুষ যারা আদর্শবাদকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে টিকে রেখেছে। আমরা 10%-12%-এর পার্টি ছিলাম। 2014 সালে বাই ইলেকশনে আমাদের মাননীয় বর্তমান রাজ্য সভাপতি, তিনি প্রথম একটা সিটে বাই ইলেকশনে জিতেছিলেন, একটা এমএলএ হয়েছিল। 2016 সালের নির্বাচনে আমরা 3খানা সিটে এমএলএ আমাদের হলো, এবং পরবর্তী সময় 2018 সালে পঞ্চায়েতে আমাদের বিশাল জয়লাভ হলো। 2019-এর লোকসভা নির্বাচনে মানুষ আমাদেরকে লোকসভায় 18 জন প্রতিনিধি পাঠাতে সুযোগ দিল, এবং স্বাভাবিকভাবে 2021 সালে আমাদের 77খানা বিধায়ক নির্বাচন হলো, এবং আমরা 39% ভোট পেলাম। যে পার্টিটা 10-12% পেত, সেটা 39% পর্যন্ত পৌঁছালো এই 21 সালে। স্বাভাবিকভাবেই আমরা আস্তে 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 বেড়েছি। আমরা এই যে 24 সালে সিট আমাদের কমেছে ঠিকই, কিন্তু আমাদের ভোট কমেনি, আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। স্বাভাবিকভাবে আমরা কমিনি, আমরা আমাদের আদর্শবাদের জায়গায় দিনের পর দিন মানুষকে সঙ্গে নিয়ে চলেছি, এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে গেছি। আমাদের নির্বাচনের পরে নির্বাচনে আমরা অভূতপূর্বভাবে জয়লাভ হয়েছে। সময় না হলে কিছু হয় না, নির্দিষ্ট সময়ের পরে মা যখন অন্তঃসত্ত্বা হন, তার পরের দিনই কিন্তু আমরা কেউ ভূমিষ্ঠ হয়নি, মায়ের পেটে আমাদেরকে 10 মাস 10 দিন থাকতেই হয়েছে। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময় পরেই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় এসেছি। সুতরাং আমাদের 21 সালে পরাজয় সেই রকম হয়েছে এটা নয়, আমরা সরকারে আসিনি, আমাদের সরকারে আসা উচিত ছিল। ঠিক আছে, পরবর্তী সময় আজকে আমরা ক্ষমতায় এসেছি। না, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আপনার লড়াই, তারপর এই চূড়ান্ত পাচার, দুর্নীতি, এই সমস্ত কিছুকে পার করে ক্ষমতায় এসেছেন, এখন মানুষের একটা আস্থা আপনাদের উপর রয়েছে। কিন্তু ধ্রুবদা, 2021 সালের পর যে বীরভূমে যে চিত্রটা আমরা দেখেছিলাম, আমি যদি খুব ভুল না করি, বীরভূমে 19 জন মারা গেছিলেন, 19 জনের মৃত্যু হয়েছিল নির্বাচন পরবর্তী হিংসে, এবং বহু জায়গায় ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার চিত্র দেখা গেছিল। এই মুহূর্তে ওই মানুষগুলোর জন্য কিছু ভাবছেন? 100%। আপনারা দেখুন যে আমাদের সরকার এই বাজেটেও ঘোষণা করেছে, সেটা তো, এবং তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, এবং তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া। শুধু তাই নয়, যারা জেল খেটেছে তাদেরকেও সরকার তাদের পাশে থাকবে, যারা অত্যাচারিত হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, তাদের পাশেও থাকবেন। আমরা হতদরিদ্র প্রান্তিক মানুষ যারা বিচার চাইছে, তারা বিচার পাবে। আদর্শবাদকে সামনে রেখে তারা কোনো দিন ভাবেনি কেউ বিধায়ক হব, কেউ মন্ত্রী হব, গ্রাম পঞ্চায়েতের প্রধান হব, পঞ্চায়েতের মেম্বার হব, কেউ ভাবেনি। সবাই একটাই ভেবেছে যে হাম রহে না রহে 2-4 দিন, তেরা বৈভব অমর রহে মা। মা ভারতী, তোমার বৈভব করব। আমরা যে রাস্তাকে ভালোবেসেছি, আমরা যে পথকে ভালোবেসেছি, সেই পথ এবং মতকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই চালিয়েছে, তাদেরকে সম্মানিত করা আমাদের সরকারের দায়বদ্ধতা। আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সেটা আজকের ভাষণেও বলেছেন, বিগত দিনেও উনি বলেছেন, এবং আমরা এটা করব, এবং তারা সম্মান পাবে, তারা তাদের অধিকার পাবে।
ধ্রুবদা, এই পার্টটা তো গেল। আমি এবার মানে একেবারে ছোট্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো। মানে আমি কয়েকটা রাজনৈতিক ক্যারেক্টারের নাম বলবো, একটা লাইনে কি একটা শব্দে তাদেরকে আপনি বলার চেষ্টা করুন। শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী স্বপ্নের ফেরওয়ালা, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বাস্তবায়িত করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববরণ্য নেতা, ভারতকে বিশ্বের বুকে মনীষীদের যে স্বপ্নের ভারতবর্ষ তৈরি করার কাজ, সেই কাজ করে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সম্বন্ধে না বলাই ভালো, মানুষ বলবে, মানুষ দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই নিজের কথা বলছেন, আমার বলার কিছু ছিল না। আচ্ছা ধ্রুবদা, আপনি যদি রাজনীতিতে না আসতেন তাহলে কি হতেন? দেখুন, আমি আসি আর না আসি এটা ব্যাপার নয়, আমি আসতাম কি না আসতাম সে তো ভবিতব্য। মানুষ ঠিক করেছিল আমার রাজনীতি, মানে ভগবান ঠিক করেছে আমাকে রাজনীতিতে আসতে হবে। ভগবান ঠিক করেছে যে মানুষের কাজ করার জন্যই আমার জন্ম হয়েছে। সুতরাং রাজনীতিতে আমি আসতাম না নয়, রাজনীতিতে আমি আসতামই। একবার মানে এটা একেবারে শেষ পর্যায়ে আমি যে প্রশ্নটা করব, এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, ধ্রুবদা ধরুন আজ থেকে 10 বছর পর বা আজ থেকে 20 বছর পর যদি মানুষের মনে ধ্রুব সাহা নামটা আসে, আপনি কি চাইবেন যে তাদের মনে কি শব্দটা ভেসে আসুক? আর যাই হোক, যেন চোর এই বদনামটা না আসে, মানে ডিম থেরাপি যেন না থেরাপি হয়। যেন না খেতে হয়, এটার জন্য আমি প্রয়াস চালাবো। একেবারে ডিম থেরাপি তিনি খেতে চান না। 20 বছর পর যদি তার রাজনৈতিক যে কেরিয়ার, সেই কেরিয়ার নিয়ে কাউকে বলতে হয়, তাকে যেন ডিম থেরাপি বা চোর শব্দটা শুনতে না হয়, এইটা তার একেবারে প্রয়াস থাকবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বার্তা যেটা তিনি দিলেন, সেটা হলো যে প্রত্যেকটা মানুষ, যেটা বীরভূম রামপুরহাটের সাধারণ মানুষ যারা তার উপর আস্থা রেখেছেন, তাদের জন্য তিনি করবেন, তা তিনি ভাববেন। ধন্যবাদ ধ্রুববাবু। ধন্যবাদ।